হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায়টি আছে সমকালীন বিশ্বের নিরাপত্তা, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব প্রথাগত নিরাপত্তা এবং অপ্রথাগত নিরাপত্তা সম্পর্কে। এদের সংজ্ঞা, এদের বৈশিষ্ট্য, ঠিক আছে, এদের উদাহরণ সব কিছু বিস্তারিত আলোচনা করব। এই চ্যাপ্টারটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু 60টি এমসিকিউ আসবে তোমাদের এই অধ্যায় থেকে। তাহলে দেখো, আগের ক্লাসে আমরা পড়েছিলাম নিরাপত্তা সম্পর্কে, যে নিরাপত্তা কাকে বলা হয়, যে কোনো রকম ভয় বা হুমকি থেকে মুক্ত থাকাকেই নিরাপত্তা বলা হয়, তাই তো? তাহলে এই নিরাপত্তার দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে প্রথাগত নিরাপত্তা ট্রেডিশনাল সিকিউরিটি, একটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা অর্থাৎ নন ট্রেডিশনাল সিকিউরিটি। তাহলে এই দুটির মধ্যে পার্থক্য কী তা আমি আলোচনা করব আজকে। দেখো, ফার্স্ট হচ্ছে আমরা প্রথাগত নিরাপত্তা অর্থাৎ ট্রেডিশনাল সিকিউরিটি সম্পর্কে জানব। যে প্রথাগত নিরাপত্তা কাকে বলা হয়, দেখো আমি লিখে দিয়েছি, যে একটি রাষ্ট্রের সামরিক আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার কৌশল ও ব্যবস্থাকে বোঝায়। বোঝা গেল? তাহলে প্রথাগত নিরাপত্তা বলতে কি বোঝায়, যে প্রথাগত নিরাপত্তা বলতে বোঝায় সেই একটি রাষ্ট্রের, ধরো এটা একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের সামরিক আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার কৌশল ও ব্যবস্থাকে। এই একটি রাষ্ট্র, এখন সেই রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা মানে কোনো একটা রাষ্ট্র যাতে এই রাষ্ট্রটাকে আক্রমণ করে তার ভূখণ্ড দখল করে না নিতে পারে, তার জন্য একটা রাষ্ট্র যা যা ব্যবস্থা গ্রহণ করবে, যেই সমস্ত কৌশল বা ব্যবস্থা গ্রহণ করবে, তাকে আমরা প্রথাগত নিরাপত্তা বলি। বা আঞ্চলিক অখণ্ডতা বা সার্বভৌমত্ব রক্ষার। সার্বভৌমত্ব মানে কি, এবার তোমাদের এটা জানতে হবে। এই সার্বভৌমত্ব অর্থাৎ সভারেনিটি ইংরেজিতে বললে, তাহলে এই সার্বভৌমত্ব বলতে কি বোঝায়, যে একটি রাষ্ট্র বাহ্যিক এবং অভ্যন্তরীণ দিক থেকে মুক্ত, কোনো বিদেশি দেশের দ্বারা আর কি নিয়ন্ত্রিত না, কোনো বৈদেশিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত না, সেটাই হচ্ছে সেই দেশের সার্বভৌম ক্ষমতা। অর্থাৎ একটি রাষ্ট্রের যে সার্বিক ক্ষমতা, অর্থাৎ সেই দেশ অন্য কোনো দেশের দ্বারা নিয়ন্ত্রিত না, বা বহি কোনো শক্তির দ্বারা নিয়ন্ত্রিত যখন হবে না কোনো রাষ্ট্র, তখনই সেই দেশ সার্বভৌম রাষ্ট্র। যেমন ভারতে কিন্তু ব্রিটিশরা প্রায় 200 বছর রাজ করেছিল। তাহলে তখন কি ভারত একটা সার্বভৌম রাষ্ট্র ছিল? না, ছিল না। যখন ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্ট, তারপরে ভারত একটি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। তাহলে বোঝা গেল? তাহলে একটা রাষ্ট্র যাতে অন্য একটা রাষ্ট্র আক্রমণ করে ভূখণ্ড কেড়ে নিতে না পারে, সেই রাষ্ট্রের যাতে সার্বভৌমত্ব বজায় থাকে, এমন না যে অন্য একটা রাষ্ট্র এসে আক্রমণ করে এখানে উপনিবেশ স্থাপন করলো, যেমন ব্রিটিশরা ভারতে করেছিল, এমন যাতে না করতে পারে। তাহলে এই সমস্ত যে হুমকি, যুদ্ধ থেকে বাঁচার জন্য, একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেই আমরা কৌশল বা ব্যবস্থা গ্রহণ করি, সেটাই হচ্ছে প্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে আর কি। যেমন বিদেশি আগ্রাসন, বিদেশ থেকে কোনো একটা রাষ্ট্র আক্রমণ করলো, তার দ্বারা ভূখণ্ড কেড়ে নিতে পারে, আঞ্চলিক অখণ্ডতা বিঘ্নিত হতে পারে। তাহলে এটা যাতে না হয়, তার জন্য আমরা রক্ষার জন্য যেসব কৌশল বা ব্যবস্থা গ্রহণ করব, তাই না? যেমন দেশের সীমানায় কারা আছে, যেমন পাকিস্তান আর বাংলাদেশের সীমানার মধ্যে কারা আছে, বিএসএফরা আছে, তাই না? এভাবে চায়না এবং ভারতের মাঝখানে আছে হচ্ছে আইটিবিপি। এভাবে অনেক সৈন্যরা দাঁড়িয়ে আছে, তাই তো, বর্ডারের মধ্যে। তারা কিসের জন্য দাঁড়িয়ে আছে, যে যাতে যদি কোনো দেশ আক্রমণ করে তাহলে যাতে ভূখণ্ডগত অখণ্ডতা বজায় থাকে আর কি। কোনো দেশ আসলো, সীমানার মধ্যে কোনো সৈন্যবাহিনী নেই, তারা তো সহজেই আক্রমণ করে ভূখণ্ড ছিনিয়ে নেবে, তাই না? কিন্তু আমাদের বিএসএফ জওয়ানরা সেখানে দাঁড়িয়ে আছে, তাই না? তাহলে একটা রাষ্ট্র এই যে রক্ষার জন্য বিএসএফ, আইটিবিপি, আর্মিদের দাঁড়িয়ে রেখেছে বর্ডারে, তাহলে এই যে কৌশল বা ব্যবস্থা গ্রহণ করছে, এগুলি প্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে। বুঝা গেল? বিদেশি আগ্রাসন, যুদ্ধ। এবার দেখব যে এই প্রথাগত নিরাপত্তার দুটি দিক রয়েছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা, একটা হচ্ছে বাহ্যিক নিরাপত্তা, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। দেখো, অভ্যন্তরীণ নিরাপত্তা বলতে রাষ্ট্রের সীমানার মধ্যে আইন শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার কৌশল ও ব্যবস্থাকে বোঝায়। তাহলে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভেতরেই আইন শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা বজায় রাখা, এর জন্য যে কৌশল একটা রাষ্ট্র গ্রহণ করে, তাহলে সেগুলি হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তার মধ্যে পড়ে। যেমন সাম্প্রদায়িক দাঙ্গা, হিন্দু মুসলিম অর্থাৎ
বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যদি লড়াই হয়, তাহলে এগুলি তো একটা দেশের ভেতরেই হয়, তাই না? তাহলে এগুলিকে রোধ করার জন্য রাষ্ট্র যা যা ব্যবস্থা গ্রহণ করবে সেগুলি অভ্যন্তরীণ নিরাপত্তার মধ্যে পড়বে। রাজনৈতিক অস্থিরতা, তাহলে এই যে রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক দাঙ্গা, এগুলি একটা রাষ্ট্রের ভিতরে ঘটে, তাহলে এগুলি যাতে না হয়, একটা রাষ্ট্রের ভিতরে যাতে একটা বলতে পারো আইন শৃঙ্খলা বজায় থাকে, স্থিতিশীলতা বজায় থাকে রাষ্ট্রের ভিতরে, তাহলে এর জন্য রাষ্ট্র যে যে পদক্ষেপ গ্রহণ করবে সেগুলি অভ্যন্তরীণ নিরাপত্তার মধ্যে পড়ে যায়। এবার দেখব বাহ্যিক নিরাপত্তা। বাহ্যিক মানে বাইরের। বাহ্যিক নিরাপত্তা বলতে বৈদেশিক শক্তি থেকে আগত সামরিক হুমকি, মানে কোনো একটা দেশ হুমকি দিচ্ছে যে আক্রমণ করে দেব, সামরিক হুমকি বা আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে বাহ্যিক নিরাপত্তা বলতে বোঝায় একটা রাষ্ট্র সেই রাষ্ট্রকে যাতে বৈদেশিক আক্রমণ থেকে সেই রাষ্ট্র নিজেকে রক্ষা করতে পারে তার জন্য যে যে পদক্ষেপ নেবে। অর্থাৎ এখানে যেটা আলোচনা করলামই প্রথাগত নিরাপত্তার মধ্যে সেম, যে একটা রাষ্ট্র বাইরে থেকে বাহ্যিক দিক থেকে যাতে কোনো বিদেশি শক্তি বা কোনো অন্য একটা দেশ আক্রমণ করে সেই দেশের ক্ষতি সাধন না করতে পারে, ক্ষতি সাধন বলতে সেই দেশের উপরে কবজা না করতে পারে, সেই দেশের ভূখণ্ডকে ছিনিয়ে না নিতে পারে, তার জন্য যে যে ব্যবস্থা গ্রহণ করবে সেগুলি বাহ্যিক নিরাপত্তার মধ্যে পড়বে। ঠিক আছে, এই যে লিখিয়ে দিলাম, যুদ্ধ, বিদেশি আগ্রাসন, সীমান্ত সংঘাত। তাহলে সীমান্ত সংঘাত কোথায় হয়? সীমানাতে হয়, তাই না? যেমন চীন এবং ভারতের মধ্যেও কিন্তু সীমান্ত সংঘাত হয়েছিল 1962 সালে, তাই না? তাহলে এভাবে মাঝে মাঝে বিভিন্ন দেশের মধ্যে সীমানায় সংঘাত দেখা যায়। তাহলে সেই সীমান্ত সংঘাত যখন ঘটবে তখন বিদেশি যে শক্তি আছে বা বিদেশি যে রাষ্ট্রটি আছে সেই রাষ্ট্র যাতে এই রাষ্ট্রের উপরে বা আমাদের রাষ্ট্রের উপরে আক্রমণ না করতে পারে, ভূখণ্ড ছিনিয়ে না নিতে পারে, তার জন্য আমরা যে যে ব্যবস্থা গ্রহণ করবো সেটি হচ্ছে বাহ্যিক নিরাপত্তা। তাহলে এবার দেখব যে এই প্রথাগত নিরাপত্তার বৈশিষ্ট্য। ঠিক আছে, ফিচার্স অফ ট্রেডিশনাল সিকিউরিটি। যেমন আমরা মানুষ, আমাদের হাত আছে, পা আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের বৈশিষ্ট্য। তাহলে এই প্রথাগত নিরাপত্তা বা ট্রেডিশনাল সিকিউরিটি এর বৈশিষ্ট্য কি? যে এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক। আমি বলেছিলাম আগের ক্লাসে যে প্রথাগত নিরাপত্তা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক আর অপ্রথাগত নিরাপত্তা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, মনে আছে হয়তো। তাহলে এটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক, অর্থাৎ প্রথাগত নিরাপত্তার মধ্যে শুধুমাত্র রাষ্ট্রকে ঘিরেই আলোচনা করা হয়, রাষ্ট্রের আর কি আঞ্চলিক অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, যেহেতু রাষ্ট্রকে ঘিরেই এই প্রথাগত নিরাপত্তা আলোচনা করা হয় তার জন্য এটা প্রথাগত নিরাপত্তা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক। তারপরে হচ্ছে সামরিক শক্তি নির্ভর। 2 নম্বর বৈশিষ্ট্য কি? যে প্রথাগত নিরাপত্তার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামরিক শক্তি নির্ভর, অর্থাৎ প্রথাগত নিরাপত্তাতে কী কী আছে? বিদেশি আগ্রাসন, যুদ্ধ। তাহলে বিদেশি আগ্রাসন বাইরে থেকে আসে, যুদ্ধ করলে অন্য একটা দেশ বাইরে থেকে আক্রমণ করবে, তার জন্য সামরিক শক্তি নির্ভর এটা নিশ্চিত। সামরিক শক্তি নির্ভর অর্থাৎ এখানে সেনাবাহিনী, অস্ত্রশস্ত্র, ঠিক আছে, ইকুইপমেন্ট লাগবে। তাহলে এই সমস্ত সামরিক দিকটাকে বোঝায়, সেনাবাহিনী, অস্ত্রশস্ত্র যে আছে না, এগুলি হচ্ছে সামরিক। তাহলে এই সামরিক শক্তি নির্ভর হচ্ছে এই প্রথাগত নিরাপত্তা। যদি প্রথাগত নিরাপত্তা প্রদান করতে হয় তাহলে সেই রাষ্ট্রকে সামরিক দিক থেকে শক্তিশালী হতে হবে। যেই রাষ্ট্র সামরিক দিক থেকে শক্তিশালী নয়, অর্থাৎ যেই দেশের কাছে সেনাবাহিনী অতটা নেই, অর্থাৎ মিসাইল, তারপরে ড্রোন ইত্যাদি সরঞ্জাম নেই আর কি যুদ্ধ করার জন্য, তাহলে সামরিক শক্তিতে যদি সেই দেশ শক্তিশালী না হয় তাহলে কিন্তু প্রথাগত নিরাপত্তা প্রদান করতে পারবে না, অর্থাৎ যুদ্ধকে আটকাতে পারবে না। অন্য একটা রাষ্ট্র আক্রমণ করে এই দেশকে হারিয়ে দেবে, তার নিরাপত্তা বজায় রাখতে পারবে না। তাহলে যেহেতু প্রথাগত নিরাপত্তায় বাইরে থেকে আগ্রাসন আসবে, যুদ্ধ হবে, তার জন্য এটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের সামরিক শক্তি নির্ভর হতে হবে, অর্থাৎ সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আঞ্চলিক অখণ্ডতা রক্ষা। তাহলে এখানে লেখাই আছে প্রথাগত নিরাপত্তার সংজ্ঞায় যে আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, অর্থাৎ একটা রাষ্ট্র তার কোনো অঞ্চল যাতে অন্য একটা রাষ্ট্র আক্রমণ করে না নিতে পারে, আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা, এটাও একটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা। সার্বভৌমত্ব মানে একটা রাষ্ট্র বাহ্যিক এবং অভ্যন্তরীণ দিক থেকে মুক্ত, স্বাধীনভাবে নীতি প্রণয়ন করে, অন্য বৈদেশিক কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত নয়,
এমন একটা দেশ হচ্ছে সার্বভৌম দেশ। তাহলে সেই দেশের যে সার্বভৌম ক্ষমতা মানে সার্বিক যে শক্তি সেটা রক্ষা করা, এমন না যে অন্য একটা দেশ নিয়ন্ত্রণ করছে আমাদের দেশকে, এমন যাতে না হয়। তাহলে এগুলি সব কিছু কিন্তু প্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে এবার আমরা আলোচনা করব অপ্রথাগত নিরাপত্তা সম্পর্কে, যেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। এটা রাষ্ট্রকেন্দ্রিক প্রথাগত নিরাপত্তা, আর অপ্রথাগত নিরাপত্তা হবে ব্যক্তিকেন্দ্রিক, ঠিক আছে। তাহলে আগে লিখে দিচ্ছি, তারপর এক এক করে আলোচনা করছি। এবার দেখো অপ্রথাগত নিরাপত্তা অর্থাৎ নন ট্র্যাডিশনাল সিকিউরিটি বলতে কি বোঝায়, যে অপ্রথাগত নিরাপত্তা দেশের সামরিক রাজনৈতিক সীমা ছাড়িয়ে একটা দেশের রাজনৈতিক সামরিক সীমা ছাড়িয়ে মানুষের ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যার সমাধানের উপর গুরুত্ব আরোপ করে। প্রথাগত নিরাপত্তা যেমন শুধুমাত্র রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা, রাষ্ট্রের সামরিক দিকটা আলোচনা করে অর্থাৎ রাষ্ট্রকেন্দ্রিক, কিন্তু অপ্রথাগত নিরাপত্তা তার বিপরীত। এটা রাষ্ট্রকেন্দ্রিক নয়, এটা রাষ্ট্রকে ছাড়িয়ে, রাষ্ট্রের সীমানা ছাড়িয়ে, এটা ব্যক্তিকেন্দ্রিক। ব্যক্তির যে দৈনন্দিন জীবনে যে অর্থনৈতিক সামাজিক আর কি পরিবেশগত যত সমস্যা আছে তা সমাধান করার জন্য, সেই সমস্ত হুমকি বা আর কি বলতে পারো ভয়ের মুক্তির জন্য আমরা যা যা করব সেটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়বে। তাহলে যেমন উদাহরণ দিলে তোমরা বুঝবে, যেমন কোভিড-19 মহামারী, বুঝেছো? কোভিড-19 মহামারী যদি ছড়ায় তাহলে সেটা কি একটা রাষ্ট্রের মধ্যে সীমিত থাকবে? চীনে সৃষ্টি হয়েছিল আর সেটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তাহলে এটা কি কোনো রাষ্ট্রের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে? না, এটা রাষ্ট্রের সীমানা ছাড়িয়ে প্রত্যেক ব্যক্তির ওপর এটা প্রভাব বিস্তার করবে, তাই না? তাহলে এই যে বিভিন্ন মহামারী, এগুলি কিন্তু অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে। তাহলে এই যে মহামারী, যদি যে কোনো মহামারী, সেটা কী হয়, মহামারী ছড়ায় খুব শীঘ্রই আর তার দ্বারা অনেক মানুষ মারা যায়। তাহলে তার জন্য কি করতে হবে আমাদেরকে, যে আর কি সমস্ত দেশকে মিলে কাজ করতে হবে। যেহেতু মহামারী ছড়ালে একটি দেশের মধ্যে সীমিত থাকবে না, সেটা সারা বিশ্বে ছড়াবে, প্রত্যেক ব্যক্তিকে এফেক্ট করবে। কোভিড-19, তারপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাই না? এখন দেখবে যে যেই সময়ে বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি হচ্ছে না, আর কি দিন দিন টেম্পারেচার বাড়ছে, উষ্ণতা বাড়ছে, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জন্য, তাই না? তাহলে এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যখন বৃষ্টি হওয়ার কথা তখন হচ্ছে না, কৃষিকাজে কী হবে, কৃষিকাজ ভালো মতো হবে না। আর আমাদের ভারতের প্রায় 65% মানুষ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কৃষিকাজের সঙ্গে যুক্ত, কিন্তু তাহলে ভারতের ওপর কিন্তু মারাত্মক প্রভাব পড়বে যদি এই জলবায়ুর পরিবর্তন হয়, তাই না? আর সেটা ঘটছেও। তাহলে জলবায়ুর পরিবর্তনে শুধুমাত্র ভারতের ওপর প্রভাব পড়বে না, বিশ্বের অন্যান্য দেশের উপরেও প্রভাব পড়বে, তাই না? তাহলে এটা সরাসরি ব্যক্তির ওপর তো এফেক্ট করবে, তার জন্য যেহেতু এটা ব্যক্তির ওপর এফেক্ট করবে, এটা হচ্ছে, তাহলে বললাম একটু আগে, রাষ্ট্রকেন্দ্রিক হলে প্রথাগত, আর ব্যক্তির ওপর সরাসরি ব্যক্তিকেন্দ্রিক হচ্ছে এটা অপ্রথাগত নিরাপত্তা, ঠিক আছে? তারপরে খাদ্য সংকট দেখা দেবে যদি কৃষিকাজ ভালো না হয়, ফসল না উৎপাদিত হয়, তাহলে কি হবে, খাদ্য সংকট দেখা যাবে। আর তার জন্য সরাসরি মানুষেরা না খেতে পেয়ে কী হবে, সেখানে দুর্ভিক্ষ দেখা যাবে। তাহলে এটা একটা সমস্যা। তাহলে তার জন্য আমরা যে সব কৌশল বা আর কি ব্যবস্থা নেব সেটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়বে আর কি। তারপরে দারিদ্রতা, একটা দেশের মধ্যে দেখা যায় যে অনেকে, কিছু মানুষ আছে যারা শিল্পপতি, তাদের কাছে অনেক ধন সম্পত্তি আছে, আর অনেক মানুষেরা আছে বেশিরভাগ যারা তাদের কাছে ন্যূনতম খাদ্য জীবনযাপনের জন্য, ঠিক আছে, দৈনন্দিন জীবনযাপনের জন্য ন্যূনতম খাদ্য বস্ত্রটুকু নেই। তাহলে দেশের মধ্যে এমন দারিদ্রতাও দেখা যায়। তাহলে এগুলি মানুষের ওপর এফেক্ট পড়ে, তাই না? দারিদ্রতা দূর করার জন্য আমরা যেসব পদক্ষেপ নেব সেটাও এই অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়বে। তারপরে সাইবার হানা এখন ঘটছে কিন্তু, তাহলে এগুলি সব কিছু অপ্রথাগত নিরাপত্তার উদাহরণ। তাহলে মনে রাখবে, প্রথাগত নিরাপত্তা রাষ্ট্রকেন্দ্রিক, অপ্রথাগত নিরাপত্তা ব্যক্তিকেন্দ্রিক। প্রথাগত নিরাপত্তার মধ্যে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, সেটা সামরিক দিকটা আলোচনা করে। আর এই যে অপ্রথাগত নিরাপত্তা, এটা একটা ব্যক্তির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পরিবেশগত দিক, মোট কথা ব্যক্তিকে এফেক্ট করে, সব দিক নিয়ে আলোচনা করে এই অপ্রথাগত নিরাপত্তা।
তার মধ্যে উদাহরণ তো দেখলে কোভিড-19 মহামারী, এমন বিভিন্ন মহামারী আছে, যেমন প্লেগ রোগ ছড়িয়েছিল ইঁদুর সংক্রমণের জন্য, তাহলে সেগুলিও কিন্তু অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে। তারপরে এখন আবার একটা ভাইরাস ছড়াচ্ছে, হান্টা ভাইরাস, ঠিক আছে, সেই হান্টা ভাইরাসও কিন্তু দিন দিন শোনা যাচ্ছে যে ছড়াচ্ছে আর কি, তো সেটাও কিন্তু মহামারী আকার ধারণ করতে পারে, WHO ওয়ার্নিং দিয়েছে। আচ্ছা, এবার দেখো অপ্রথাগত নিরাপত্তার বৈশিষ্ট্য। প্রথাগত নিরাপত্তার মধ্যে ছিল সেটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক, ফার্স্ট বৈশিষ্ট্যই, আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে বহুমাত্রিক। তাহলে যেহেতু অপ্রথাগত নিরাপত্তা শুধুমাত্র একটি বিষয় নিয়ে আলোচনা করে না, রাষ্ট্র শুধু এমন না, এটা একটা ব্যক্তির সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত, ব্যক্তিগত সমস্ত সমস্যা সমাধানের উপর গুরুত্ব আরোপ করে, তার জন্য এরা হচ্ছে বহুমাত্রিক, ঠিক আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অপ্রথাগত নিরাপত্তার যে রাষ্ট্রের চেয়ে ব্যক্তিকে প্রাধান্য। প্রথাগত নিরাপত্তার মধ্যে ব্যক্তির থেকে রাষ্ট্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যে রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা, রাষ্ট্রের ভূখণ্ডগত অখণ্ডতা, অর্থাৎ তারপরে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবে, যেসব ব্যবস্থা নেবে বা কৌশল গ্রহণ করবে সেটা প্রথাগত নিরাপত্তা। আর এখানে রাষ্ট্র না, ব্যক্তির ওপর গুরুত্ব বা প্রাধান্য দেখা দেয় আর কি অপ্রথাগত নিরাপত্তায়, বোঝা গেল। 3 নম্বর হচ্ছে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল, অর্থাৎ রাষ্ট্রের সীমানা ছাড়িয়ে, জাতীয় সীমানা ছাড়িয়ে এটা কিন্তু ব্যক্তিকে প্রভাবিত করে। যেমন জলবায়ু পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন কি একটা রাষ্ট্রের মধ্যে সীমিত না? ক্লাইমেট চেঞ্জ যে হচ্ছে, জলবায়ু পরিবর্তন যে হচ্ছে, সেটা কিন্তু বিশ্বের সমস্ত দেশের উপর প্রভাব বিস্তার করে। বা মহামারী বলো, মহামারী সৃষ্টি হয় একটা দেশে, ভাইরাসটা সৃষ্টি হলো, ধরো চীনের মধ্যে কোভিড-19 এর যে ভাইরাসটা সেটা সৃষ্টি হয়েছিল, সারা বিশ্বে ছড়িয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আন্তর্জাতিক। যদি এই অপ্রথাগত নিরাপত্তা প্রদান করতে হয়, তাহলে কিন্তু সমস্ত দেশকে একত্রিত হয়ে তারপরে কোনো পদক্ষেপ নিতে হবে, কারণ একটি দেশ মিলে কিন্তু এই অপ্রথাগত নিরাপত্তা এর মোকাবিলা করতে পারবে না। যেমন কোভিড-19 মহামারী, কোনো একটি দেশ শুধুমাত্র পারবে না, সমস্ত দেশকে একসাথে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, অর্থাৎ জলবায়ু যে পরিবর্তন হচ্ছে কিসের জন্য হচ্ছে? এই যে পরিবেশ দূষণ ঘটছে, যানবাহনের যে ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, এই বায়ু দূষণ ইত্যাদির জন্য, তাই না? আরও অনেক কারণ আছে। তাহলে এগুলি কি একটা দেশ কমালেই হয়ে যাবে যে একটা দেশ পরিবেশ দূষণ কমাচ্ছে আর অন্যান্য দেশ যে আছে তারা পরিবেশ দূষণ ঘটাচ্ছেই? তাহলে কি হবে? যে তারা তো করছেই দূষণ, তাহলে তাদের দ্বারাও তো ক্লাইমেট চেঞ্জ হবেই, বিশ্বের উষ্ণতা অর্থাৎ বিশ্বের টেম্পারেচার বাড়বেই। তাহলে এর জন্য সমস্ত দেশকে একত্রিত হয়ে পদক্ষেপ নিতে হবে, এর জন্য এটা হচ্ছে আন্তর্জাতিক। নেক্সট হচ্ছে অসামরিক। প্রথাগত যে নিরাপত্তা ছিল সেটা হচ্ছে সামরিক শক্তি নির্ভর, তাই তো? সামরিক শক্তি নির্ভর, অর্থাৎ যেহেতু প্রথাগত নিরাপত্তার মধ্যে বলা হয় যে সেখানে রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার জন্য, আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য কি করতে হবে? একটা রাষ্ট্রকে সামরিক দিক থেকে শক্তিশালী হতে হবে, সৈন্যবাহিনী মোতায়েন করতে হবে সীমানার মধ্যে, তার কাছে, সেই দেশের কাছে অস্ত্রশস্ত্র থাকতে হবে। কিন্তু এই যে অপ্রথাগত নিরাপত্তা, এটা হচ্ছে অসামরিক, এখানে কোনো সামরিক সৈন্যবাহিনীর দরকার হয় না। অপ্রথাগত নিরাপত্তার মধ্যে এই যে মহামারী সৃষ্টি হয়েছে, জলবায়ু পরিবর্তন ঘটছে, খাদ্য সংকট দেখা দিচ্ছে, দারিদ্রতা, সাইবার হানা, এর জন্য কি আমাদের সৈন্যবাহিনী প্রয়োজন? এগুলিকে আটকাতে আমরা কি সৈন্যবাহিনী পাঠাবো যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তোমরা থামিয়ে দাও জলবায়ু পরিবর্তন? মহামারী সৃষ্টি হয়েছে, সৈন্যবাহিনীকে অর্ডার দিব যে ওই মহামারীকে মেরে ফেলো? হবে কোনো দিন? হবে না। তাহলে যেহেতু অপ্রথাগত নিরাপত্তার মধ্যে সামরিক শক্তির প্রয়োজন হয় না, সৈন্যবাহিনী অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয় না, তার জন্য এটা হচ্ছে অসামরিক, সামরিক শক্তি নির্ভর নয়। কিন্তু প্রথাগত নিরাপত্তা কিন্তু সামরিক শক্তি নির্ভর। বোঝা গেল? ডিফারেন্স বুঝতে পারলে পরীক্ষায় কিন্তু এই কনসেপ্টটাই তোমার কাজে লাগবে। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, পরীক্ষায় যে কোনো রকম কোশ্চেন আসুক MCQ আকারে তোমরা কিন্তু করতে পারবে। তার জন্য বারবার বলবো কনসেপ্ট ক্লিয়ার করে রাখবে। নেক্সট হচ্ছে বৈশ্বিক। তাহলে এই যে অপ্রথাগত নিরাপত্তা, এটা একটা বৈশ্বিক বিষয়, তাই না? সমস্ত বিশ্বের একসঙ্গে মিলে কাজ করতে হবে, সেটা বললামই। আচ্ছা, তাহলে এই ছিল অপ্রথাগত নিরাপত্তা এবং প্রথাগত নিরাপত্তার মধ্যে আর কি পার্থক্য তুলনামূলকভাবে বুঝতে পারলে। আর যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাদেরকে আমি একটা পার্থক্যের চার্ট দিয়ে দেব, ঠিক আছে?
6টির মতো পার্থক্য আছে, আমি দিয়ে দেবো, সেটা একটু দেখলে তোমরা আরও ভালোভাবে বুঝে যাবে। আর আমি যা বুঝিয়েছি যথেষ্ট। প্রথাগত আর অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পার্থক্য কী, তারপরে সংজ্ঞা তো বুঝতেই পারলে। নেক্সট দিন আমরা শুরু করব এই অপ্রথাগত নিরাপত্তারই 6টি আমি আর কি লিখিয়েছিলাম, যেমন মানব নিরাপত্তা, অভিবাসন, দারিদ্রতা, মহামারী, সন্ত্রাসবাদ, এমন 6টি লিখিয়েছিলাম। তাহলে এখন এক এক করে আলোচনা করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা মানব নিরাপত্তা আলোচনা করব, আর যদি আরেকটি 2টি করে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর বলে রাখছি, তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করো, কারণ থার্ড সেমিস্টারে এবার কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক দেবে। থার্ড সেমিস্টারের পরীক্ষার যে 40 নম্বর সেটা কিন্তু উচ্চ মাধ্যমিকের মার্কশিটে যোগ হবে। তার জন্য কিন্তু এখন কোনো ফাঁকি দিবে না পড়াশোনায়, আমি যা পড়াচ্ছি তাই পড়ো। আর আগের পড়াগুলি একটু রিভিশন করো, যদি রিভিশন না করো তাহলে কিন্তু ভুলে যাবে। যেমন প্রথম অধ্যায়ের মধ্যে অনেক আর কি সাল আছে যেগুলি তোমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যেও অনেক সাল আছে, যে কোন সংগঠন কবে প্রতিষ্ঠিত হয়, তারপরে অনেক প্রতিষ্ঠান আছে যার মধ্যে কত সদস্য থাকে, এগুলি অনেক কিন্তু আছে। তার জন্য সেগুলি বারবার রিভিশন করো। আর রিভিশন করার জন্য আমি একটা টেকনিক বলবো, যে হয় তোমরা খাতার নোট দেখে রিভিশন করো, অথবা আমি যে ইউটিউবে MCQ এর ভিডিও আপলোড করি প্রত্যেকটি অধ্যায়ের পরে, যেমন এখন আমি প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের MCQ আপলোড করে দিয়েছি, তাহলে তোমরা রিভিশন করার জন্য সেই ভিডিওগুলিও সপ্তাহে একদিন দেখতে পারো। ধরো তোমার ইচ্ছা হলো যে আমি এখন প্রথম অধ্যায়টি রিভিশন করে নেব, ধরো নোট দেখে আর পড়তে ইচ্ছা করছে না, তাহলে প্রথম অধ্যায়ের যে MCQ ভিডিওটি আছে এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে, তো ওই MCQ এর ক্লাসটি একবার দেখে নেবে, তাহলে রিভিশন হয়ে যাবে, তাই না? আর MCQ এর যে ভিডিওতে আমি কিন্তু MCQ এর সঙ্গে সঙ্গে এডিশনাল আরও তথ্য একটু বুঝিয়ে দিই, তাহলে সেখানে আরও তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তোমরা এইভাবেও তোমরা রিভিশন করতে পারো। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই অপ্রথাগত নিরাপত্তারই যে আরও কয়েকটি ভাগ আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।